হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে এগ্রিকালচার চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি। তো আজকে আমরা এগ্রিকালচার চ্যাপ্টার থেকে প্রথমে কনসেপ্টটা দেখে নেব। কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো আজকের আলোচ্য বিষয় হলো এগ্রিকালচার, টাইপস অফ ফার্মিং। তো আজকে আমরা পড়ব কৃষিকাজ নিয়ে, এবং কৃষিকাজে যে কিছু শ্রেণীবিভাগ রয়েছে সেগুলি আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নিই এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজটা কি। মানুষের প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো কৃষিকাজ। মানুষের যে প্রধান অর্থনৈতিক যে ক্রিয়াকলাপটা সেটাই কিন্তু হলো কৃষিকাজ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়, যে সব জায়গায় যে সেমভাবে কৃষিকাজ হবে এরকম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। আর এই বিভিন্ন পদ্ধতিতে কেন হয় তার কারণটা হলো কৃষিকাজের এই বিভিন্নতা নির্ভর করে একটি অঞ্চলে প্রাকৃতিক এবং আর্থসামাজিক পরিবেশের উপর। যে একটা অঞ্চল, তার অঞ্চলটা প্রাকৃতিক অবস্থাটা কীরকম, তার আর্থসামাজিক পরিবেশটা কীরকম, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু যে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। কারণ সব জায়গাতে তো প্রাকৃতিক অবস্থা, সব জায়গাতে আর্থসামাজিক পরিবেশটা তো সেম থাকে না, ডিফারেন্ট থাকে। ডিফারেন্ট থাকার কারণে কিন্তু কৃষিকাজের পদ্ধতিটাও ডিফারেন্টই হয়। এই কৃষিকাজে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলিকে কৃষি প্রণালী বলা হয়। তো কৃষিকাজের পদ্ধতিগুলিকে কি বলা হয়? কৃষি প্রণালী বলা হয়। বিশ্বে বিভিন্ন দেশের বা অঞ্চলের কৃষি প্রণালী শ্রেণীবিভাগ নিচে আলোচনা করা হলো। ওকে, তো এখানে কৃষিকাজ বা এগ্রিকালচার, এই যে কৃষিকাজ বা এগ্রিকালচার সেটা কি? সেটা হলো একটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই কৃষিকাজ হলো মানুষের প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ করে। তা বিভিন্ন পদ্ধতি হওয়ার কারণটা হলো সব জায়গা সেম না, সব জায়গার পরিবেশ সেম না, সব জায়গার প্রাকৃতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থাটা সেম না। যেহেতু সেম না, তাহলে কৃষি পদ্ধতিও সেম হবে না। যে জায়গাতে যেরকম হবে সেই অঞ্চলটার উপর ডিপেন্ড করে, সেখানে আর্থসামাজিক পরিবেশের উপর ডিপেন্ড করে কৃষি পদ্ধতিটা হয়ে থাকে। তো এই কৃষিকাজে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলিকে কৃষি প্রণালী বলা হয়। তো এই বিশ্বের যে বিভিন্ন দেশে বা বিভিন্ন অঞ্চলে যে কৃষি প্রণালীগুলি রয়েছে, অর্থাৎ কৃষি পদ্ধতিগুলি, কৃষিকাজের পদ্ধতি বা প্রণালীগুলি যে রয়েছে সেগুলি কিন্তু বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। সেগুলি কি সেটা আমরা দেখে নেব। তো এখন আমরা দেখব টাইপস অফ ফার্মিং। সো বিভিন্ন পদ্ধতি রয়েছে, কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। সো প্রথমে রয়েছে শস্য উৎপাদনের পরিমাণ ও বাজার ভিত্তিতে। যে শস্য উৎপাদনের পরিমাণ ও বাজার ভিত্তিতে যে কৃষিকাজ করা হয় সেটা, তার মধ্যে রয়েছে যেরকম আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, তার মধ্যে আবার স্থানান্তর কৃষি আর স্থায়ী কৃষি রয়েছে। তাছাড়া বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, মিশ্র কৃষি, এগুলি রয়েছে। এগুলি কি সবটাই আমি ডিটেলসে বলবো, আগে নামগুলি দেখে নাও, তারপরে আমি এক এক করে সবগুলি বুঝিয়ে দেবো উইথ এক্সাম্পল। তারপর রয়েছে 2 নম্বরে কৃষি জমির পরিমাণ এবং জনসংখ্যা তারতম্যের ভিত্তিতে। তো কৃষি জমির পরিমাণ বা জনসংখ্যা তারতম্যের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা নিবিড় কৃষি আর একটা হলো ব্যাপক কৃষি। নেক্সট রয়েছে 3 নম্বরে আর্দ্রতা তারতম্যের ভিত্তিতে আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, সেচ কৃষি। 4 নম্বর কৃষি জমি ব্যবহারের পৌনঃপুনিকতার ভিত্তিতে হলো আবার 5 ভাগে ভাগ করা হয়। কি কি? এক ফসলি কৃষি, দো ফসলি কৃষি, বহু ফসলি কৃষি, ইন্টারক্রপিং, আর একটা হলো শস্যাবর্তন। তারপর রয়েছে 5 নম্বরে ঋতুর ভিত্তিতে মানে সিজনের ভিত্তিতে যে কৃষিকাজ করা হয়, একটা হলো খরিফ কৃষি আর একটা হলো রবি কৃষি। তারপর রয়েছে 6 নম্বর আঞ্চলিক বিশেষীকরণের তারতম্য ভিত্তিতে, একটা হলো মৌসুমী কৃষি আর একটা হলো ভূমধ্য সাগরীয় কৃষি। তো এই যে 6টা পার্ট, এগুলি কি? এগুলি হলো টাইপস অফ ফার্মিং। এগুলির মধ্যে আবার আরও ভাগ রয়েছে, এগুলি আমরা ডিটেলসে দেখে নেব। তো এই যে টাইপস অফ ফার্মিং এর মধ্যে আমরা কি কি দেখলাম? তো প্রথমেই দেখলাম এগ্রিকালচার কি বা কৃষিকাজ কি, তার রয়েছে কিছু টাইপস অর্থাৎ শ্রেণীবিভাগ। তো শ্রেণীবিভাগ রয়েছে 6টা। কি কি? শস্য উৎপাদনের পরিমাণ ও বাজার ভিত্তিতে, কৃষি জমির পরিমাণ ও জনসংখ্যা তারতম্য ভিত্তিতে, আর্দ্রতা তারতম্য ভিত্তিতে, কৃষি জমি ব্যবহার পৌনঃপুনিকতার ভিত্তিতে, তারপর ঋতুর তারতম্য ভিত্তিতে, আর আঞ্চলিক বিশেষীকরণ তারতম্য ভিত্তিতে। এই যে 6টা টাইপস দেখলাম, 6টা শ্রেণীবিভাগ দেখলাম, এগুলি মাঝখানে আরও অনেকগুলো রয়েছে, এগুলো আমরা এখন এক এক করে দেখে নিই। সো ফার্স্ট ওয়ান, শস্য উৎপাদন পরিমাণ ও বাজার ভিত্তিতে। যে শস্য যে উৎপাদন করা হয় তার পরিমাণ এবং বাজারের মধ্যে কি চাহিদা রয়েছে, বাজারের ভিত্তিতে যে কৃষিগুলি গড়ে উঠেছে সেগুলি দেখে নেব। তো শস্য উৎপাদন, যেটা 1 নাম্বার, শস্য উৎপাদন ও পরিমাণ
ও বাজারের ভিত্তিতে এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে কিছু ভাগ রয়েছে। তার মধ্যে থেকে প্রথমটাই হলো আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। মানে আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষিটা কি? প্রধানত ভরণ পোষণের তাগিদে গ্রাম্য পরিবেশে যে কৃষিকাজের দ্বারা কৃষক তার নিজের ও পরিবারের সদস্যদের জন্য খাদ্যের সংস্থান করে তাদের এর আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলে। এই কৃষি প্রণালীকে এবার দুভাগে ভাগ করা যায়। তো বেসিক্যালি আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষিটা কি? যে প্রধানত ভরণ পোষণের জন্য, বেসিক্যালি লাইফটা সার্ভাইভ করার জন্য গ্রাম্য পরিবেশে, যে গ্রামের মধ্যে দেখবে মানে ম্যাক্সিমাম গ্রামের মধ্যে কৃষিকাজ হয়। তো গ্রামের মধ্যে কৃষিকাজ তারা কেন করে? কৃষিকাজ করে থাকে কারণ তারা যাতে তাদের নিজেদের, তাদের পরিবারের সদস্যদের জন্য একটা মানে লাইফস্টাইলের জন্য, মানে ভরণ পোষণের জন্য, তাদের খাবার জোগাড় করার জন্য, তারা মানে বসবাস করার জন্য ভরণ পোষণের জন্য কিন্তু কৃষিকাজটা করে থাকে। তো ওই ধরনের কৃষিকাজকেই কিন্তু বলা হয় আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তো এই আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থানান্তর, আর একটা হবে স্থায়ী কৃষি। এখন স্থানান্তর কৃষি কি আর স্থায়ী কৃষি কি সেটা দেখে নিই। স্থানান্তর কৃষিটা কি? এটা হলো শিফটিং কাল্টিভেশন। স্থানান্তর নামটা দেখেই বোঝা যাচ্ছে এটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিভাবে? দেখো, যে অস্থায়ী কৃষি ব্যবস্থায় অনুন্নত জনগোষ্ঠী প্রাচীন বা আদিম পদ্ধতিতে কেবল নিজেদের জীবিকার প্রয়োজনে শস্য উৎপাদন করে তাকে স্থানান্তর কৃষি বলে। বেসিক্যালি স্থানান্তর কৃষিটা কি? এটা হলো একটা অস্থায়ী কৃষি ব্যবস্থা। এটা কিন্তু স্থায়ী না, এটা হলো অস্থায়ী কৃষি ব্যবস্থা, মানে টেম্পারারি। মানে এটা হলো যে অনুন্নত জনগোষ্ঠী রয়েছে, অনুন্নত জনগোষ্ঠীরা তারা প্রাচীন যুগ থেকে, মানে প্রাচীন পদ্ধতিতে বা আদিম পদ্ধতিতে তারা কি করে, তারা শুধু নিজেদের জন্য, নিজেদের জীবিকার জন্য, জীবিকা প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা শস্য উৎপাদন করে, ওইটাকে স্থানান্তর কৃষি বলে। স্থানান্তর কৃষিটা হলো অস্থায়ী কৃষি ব্যবস্থা। কারণ ধরো তারা একটা জায়গায় গেল, ওইখানে কৃষিকাজ করলো, যে 1 বছর 2 বছর 3 বছর কয়েকবার কৃষিকাজ করে, দেখবে 2-3 বার করার পর ওইখানে মাটির কি উর্বরতাটা কমে গেছে, তো ওইখানে আর ফসল ফলানো যাবে না। তো তারা এই জায়গাটা ছেড়ে অন্য আরেকটা জায়গায় চলে যায়, অন্য আরেকটা জায়গায় গিয়ে আবার নতুনভাবে সব কিছু করে তোলে, আবার ফসল ফলায়, আবার সেখানে 2-3 বছর করে তারপর আবার মাটির উর্বরতা কমে গেলে ওইখান থেকে আবার আরেক জায়গায় চলে যায়। তো তারা কিন্তু একটা জায়গায় স্থায়ী নয়, তারা টেম্পোরারি রয়েছে, যে একটা জায়গায় ফসল ফলালো, এখানে মাটির উর্বরতা কমে গেলো, তো আরেকটা জায়গায় চলে গেলো, ওইখানে গিয়ে আবার ফসল ফলালো, আবার আস্তে আস্তে করতে করতে 2 বছর 3 বছর গেল, তার ফসল ফলানোর পর মাটির উর্বরতা কমে গেলো, তো এখান থেকে ছেলে আবার আরেকটা জায়গায় চলে গেলো। তো এরকম ভাবে কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে। তার জন্য বলা হয়েছে অস্থায়ী কৃষি ব্যবস্থা। তো এই যে অস্থায়ী কৃষি ব্যবস্থাটা রয়েছে, অস্থায়ী কৃষি ব্যবস্থাকে কেন্দ্র করে যে কৃষিটা গড়ে উঠেছে ওইটাকে কিন্তু বলা হয় স্থানান্তর কৃষি, যেটাকে শিফটিং কাল্টিভেশন বলা হয়। শিফটিং মানে শিফট করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা শিফট করে থাকে। তো এটাই হলো স্থানান্তর কৃষি। তার মধ্যে কিছু এক্সাম্পল রয়েছে, যেরকম আফ্রিকায় কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কা এই কৃষি ব্যবস্থা প্রচলন দেখা যায়। মানে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভারতে বা শ্রীলঙ্কাতে এরকম স্থানান্তর কৃষি দেখা যায়। ভারতের অনেক জায়গায় দেখবে কি হয়, অনেক জায়গার মধ্যে এরকম অস্থায়ী কৃষি ব্যবস্থা হয়ে থাকে, যে কয়েক বছর এখানে হলো, তারপর এই জায়গা থেকে ছেড়ে তা অন্য আরেকটা জায়গায় চলে গেল, ওইখানে গিয়ে আবার ফসল ফলালো। তো এরকম স্থানান্তর কৃষি কিন্তু ভারতের মধ্যে দেখা যায়। তো এটাই গেল কি স্থানান্তর কৃষি। তো আশা করি বুঝতে পেরেছো স্থানান্তর কৃষিটা কি আর তার এক্সাম্পল। নেক্সট রয়েছে স্থায়ী কৃষি, তার ঠিক অপোজিট, মানে স্থানান্তর কৃষির অপোজিট। তো এটা দেখেই বোঝাতে স্থায়ী মানে যেই জায়গাতে থাকবে, যেই জায়গাতে বসবাস করছে, ওই জায়গাতে বসবাস করার পাশাপাশি ওইখানে আশেপাশে ক্ষেতের মধ্যে ফসল ফলাচ্ছে, ওই ধরনের কৃষিকেই স্থায়ী কৃষি বলা হয়। এখানে এটাই আছে যে কৃষি ব্যবস্থায় ক্রান্তীয় অঞ্চলে কোনো অঞ্চলে অনাবধি জমিগুলিকে ঘর্ষণ করে উপজাতি গোষ্ঠীর অধিবাসীরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য শস্য উৎপাদন করে তাকে স্থায়ী কৃষি বলে। যেরকম দক্ষিণ পূর্ব এশিয়ায় মূল ভূখণ্ডে ভারত পাকিস্তান ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে দেখতে পাওয়া যায়। ওকে, তো বেসিক্যালি তোমরা এতটুকু মনে রাখো, স্থানান্তর কৃষি আর স্থায়ী কৃষি এটা কি? এটা হলো এই যে আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষির পার্ট। আদিম জীবিকা সত্তা কৃষি হলো মানে গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষরা যে ভরণ পোষণের জন্য যে কৃষিকাজ করে থাকে ওইটাই হলো আদিম জীবিকা সত্তা কৃষি। এটা আমাদের দুইটা ভাগ, একটা স্থানান্তর একটা স্থায়ী। স্থানান্তর হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিফট হয়, মানে শিফটিং কাল্টিভেশন, ওইটা স্থানান্তর কৃষি আর এক্সাম্পল রয়েছে। আর স্থায়ী কৃষি হলো মানে যেই জায়গাতে বসবাস করছে, ধরো একটা গ্রামে বসবাস করছে, এই গ্রামেরই ফসল ফলাচ্ছে, তো এখানে সবসময় ফসল ফলিয়ে আসে, তো ওইটা হলো স্থায়ী কৃষি। তো এক্সাম্পলগুলি কি সেটা আমরা দেখে নিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর রয়েছে 2 নম্বরে বাণিজ্যিক কৃষিটা কি? বিরল বসতিযুক্ত অঞ্চলে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তি প্রয়োগ করে বাণিজ্যের উদ্দেশ্যে যখন শস্য উৎপাদন করা হয় তখন তাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। বাণিজ্যিক কৃষিটা কি? মানে বিরল বসতিযুক্ত যে অঞ্চলে বিভিন্ন এখন টেকনোলজি, বিভিন্ন মেশিন রয়েছে, বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে যখন বাণিজ্যের উদ্দেশ্যে মানে ব্যবসা বাণিজ্যের জন্য, যে এখন ব্যবসা বাণিজ্যের জন্য যেই শস্য উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। মানে এটা হলো নামটা দেখেই বোঝা যাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের জন্য যে শস্য উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। আর এই ব্যবসা বাণিজ্যের জন্য হলে এটা কিন্তু অনেক মানে বৃহৎ স্কেলে এটা হবে, অনেক পরিমাণে হবে, যে কয়েকটা গালি ছোট ছোট হবে না, অনেক বৃহৎ স্কেলে হবে। তো বাণিজ্যিক জন্য ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে শস্য উৎপাদন করা হয় ওই ধরনের শস্যকে, ওই ধরনের ফসলকেই বাণিজ্যিক কৃষি বলা হয়। আর এটা যে করা হয় এটা কিন্তু বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, মানে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রয়োগ করে এই ধরনের কৃষিটা গড়ে ওঠে। তো এটাই হলো বাণিজ্যিক কৃষি। তো বাণিজ্যিক কৃষি পদ্ধতি কোথায় কোথায় দেখা যায়, যেরকম ইউরেশিয়ার স্টেপ তৃণভূমি, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাসে এই কৃষি পদ্ধতি দেখা যায়। ধরো এখন পরীক্ষাতে আসলো যে উত্তর আমেরিকার প্রেরিতে কোন ধরনের কৃষি দেখা যায়, বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, স্থানান্তর কৃষি নাকি কোনোটি নয়, তখনই কিন্তু হবে বাণিজ্যিক কৃষি। বা ধরো একটু ঘুরিয়েও আসতে পারে, তো এগুলি মনে রাখতে লাগবে। তো বাণিজ্যিক কৃষি কি, তার ডেফিনেশন কিন্তু আসবে না, কিন্তু এটা বুঝতে লাগবে, কারণ কোশ্চেন কিন্তু যে কোনোভাবে আসতে পারে। ওকে, নেক্সট হলো বাগিচা কৃষি। বাগিচা কৃষি কি, ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর মূলধন, স্থানীয় শ্রমিক, উন্নত যোগাযোগ ব্যবস্থা, তারপর রয়েছে উন্নত পরিকাঠামো, সুদক্ষ ব্যবস্থাপনার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি প্রণালী গড়ে উঠেছে তাকে বাগিচা কৃষি বলে। বাগিচা কৃষি কি, মানে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে আন্তর্জাতিক বাজারের মধ্যে যে চাহিদা রয়েছে, এখন মার্কেটে যে জিনিসটা চাহিদা রয়েছে ওই চাহিদার উপর, মানুষের কোন জিনিসটা দরকার সেটার উপর ডিপেন্ড করে যে ফসলটা ফলানো হয়। এখন ধরো বাজারের মধ্যে, ধরো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ধরো বাজারে টমেটোর খুব বেশি এটা চাহিদা রয়েছে, তাহলে এখন টমেটোটা ফসল ফলানো হলো, টমেটোর ফসল ফলানো, তারপর এটাকে রপ্তানি করা হলো, মার্কেটে গিয়ে এটা বেচা হলো, তাতে কি হবে, তাতে লাভ হবে। তো এই যে আন্তর্জাতিক বাজারে কি চাহিদা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে যে কৃষিটা গড়ে ওঠে সেটাকে বলা হয় বাগিচা কৃষি। আর এই ধরনের যে বাগিচা কৃষি সেটা কিন্তু কোন জায়গাতে হয়, ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর মূলধন, স্থানীয় শ্রমিক, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত পরিকাঠামো, সুদক্ষ ব্যবস্থাপনার সাহায্যে এই আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে এই রপ্তানি নির্ভর কৃষি প্রণালী গড়ে উঠেছে। তো এটাকে কিন্তু বাগিচা কৃষি বলা হয়। তো এই বাগিচা কৃষির কিছু উদাহরণ, ভারতের চা চাষ, মালয়েশিয়ার রাবার চাষ, ব্রাজিলের কফি চাষ প্রভৃতি হলো বাগিচা কৃষির উদাহরণ। ধরো আমি যদি এই এক্সাম্পলটি দেখি, ভারতে কিন্তু চায়ের খুব বেশি মানে চাহিদা রয়েছে। এরকম হয় ম্যাক্সিমাম, মানে 100 থেকে তোমরা বলতে পারো প্রায় 95% মানুষের চা ছাড়া কিন্তু চলে না। তো চায়ের চাহিদা রয়েছে, তাহলে চাটা কিন্তু ফসলটা খুব বেশি হয়। তো এই চায়ের যে চাহিদা রয়েছে, আন্তর্জাতিক মার্কেটে চায়ের যেহেতু চাহিদা রয়েছে, তো চায়ের ফসলটা বেশি হয়, মানে চাহিদার অনুযায়ী ফসলটা হচ্ছে। তো এই ধরনের ফসলকেই বলা হয় বাগিচা কৃষি। ওকে, তাছাড়া যেরকম মালয়েশিয়ার রাবার চাষ, ব্রাজিলের কফি চাষ, এগুলি কিন্তু বাগিচা চাষের উদাহরণ। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে উদ্যান কৃষি। উদ্যান কৃষিটা কি, যে বাজার ভিত্তিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বৃহদায়ন তরি তরকারি, ফল ও ফুলের চাষ করা হয় তাকে উদ্যান কৃষি বলা হয়। উদ্যান কৃষিটা কি, উদ্যান কৃষি হলো অন্য কিছু না, বাজার ভিত্তিক যে কৃষি ব্যবস্থা। বাজার ভিত্তিক কৃষি ব্যবস্থা কি, এটাই ভাবো না, আমরা যখন বাজারে যাই বা আমাদের মা বাবা ভাই বোন তারা যখন বাজারে যায় কোনো কিছু কেনার জন্য, আমরা মেনলি কিসের জন্য যাই, যেটা সেটা আমরা সার্ভাইভ করতে পারবো না, সবজি, ফল, ফুল এগুলো আমরা কিনতে যাই। তো এই যে বাজার ভিত্তিক কৃষির উপর এগুলো আধুনিক পদ্ধতিতে, মানে বৃহৎ আকারে, মানে অনেক জায়গা নিয়ে ধরো এখন ফল, ফুল, সবজি এগুলি ফসল ফলানো হচ্ছে। তো ওই ধরনের কৃষিকেই কিন্তু উদ্যান কৃষি বলা হয়। তার কিছু এক্সাম্পল, উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলিতে যেরকম জার্মানি, ফ্রান্স, ইটালি এই কৃষি যথেষ্ট উন্নতি লাভ করেছে। তারপর রয়েছে মিশ্র কৃষি কি, যে কৃষি ব্যবস্থায় একসঙ্গে ফসল উৎপাদন ও পশুপালনের মাধ্যমে অর্থনৈতিক সমন্বয় ঘটিয়ে বাণিজ্যিকভাবে অথচ অপেক্ষাকৃত ঝুঁকিহীন কৃষিকাজ গড়ে ওঠে তাকে মিশ্র কৃষি বলে। যেমন ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটে মিশ্র কৃষি গড়ে উঠেছে। মিশ্র কৃষি কি, মানে এখানে শুধু এক ধরনের কৃষিকাজ করা হয় না, কৃষিকাজ কিন্তু শুধু ফসল উৎপাদন করা হলো এটাই কিন্তু কৃষিকাজ না, কৃষিকাজের মধ্যে অনেক কিছু আছে। ধরো এখন পশুপালন এটাও কিন্তু কৃষিকাজের মধ্যেই আসে। এরকম শুধু একটা কাজ নয়, এখন ধরো ফসল ফলানো তো হচ্ছে, তার পাশাপাশি পশুপালনও করা হচ্ছে। তো ওই ধরনের কৃষিকে বলা হয় মিশ্র কৃষি, মানে একসাথে বিভিন্ন ধরনের এরকম অর্থনৈতিক কাজকর্ম করা হয়, তো সেটাকে কিন্তু বলা হয় কি মিশ্র কৃষি।
যেরকম ভারতের পাঞ্জাবে, হরিয়ানা বা গুজরাটে এরকম মিশ্র কৃষি দেখা যায়। ওকে, তো এটাই হলো যে প্রথম পার্টটা, প্রথম শ্রেণী বিভাগটা কি, শস্য উৎপাদনের পরিমাণে বাজার ভিত্তিতে। তো শস্য উৎপাদন পরিমাণে বাজার ভিত্তিতে কিছু 6টা পার্ট রয়েছে। কি কি? একটা হলো আদিম সত্তাভিত্তিক কৃষি, এটা হলো গ্রাম্য পরিবেশে ভরণ পোষণের তাগিদে যে কৃষিকাজ করা হয় সেটা হলো আদিম সত্তাভিত্তিক কৃষি। তার মধ্যে দুইটা, একটা হলো স্থানান্তর, যেটা শিফটিং, টেম্পারারি, মানে একটা জায়গা থেকে আরেক জায়গাতে শিফট করা হয়। আর স্থায়ী কৃষি হলো একই জায়গায় থাকবে, একই জায়গায় কৃষিকাজ করবে, ওইটাই হলো স্থায়ী কৃষি। তার এক্সাম্পলগুলিও দেখে নিয়েছি। তারপর দেখলাম 2 নম্বরে বাণিজ্যিক কৃষি, মানে ব্যবসা বাণিজ্যের জন্য যে যে কৃষিকাজ করা, যে শস্য উৎপাদন করা হয় সেটা হলো বাণিজ্যিক কৃষি। আর বাগিচা কৃষি হলো যে আন্তর্জাতিক মার্কেটে বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদার উপর বেস করে যে কৃষি গড়ে ওঠা হয়, যে শস্য উৎপাদন করা হয়, ওইটাকেই বলা হয় বাগিচা কৃষি। তারপর রয়েছে উদ্যান কৃষি। উদ্যান কৃষি কৃষি হলো যেখানে ধরো সবজি, ফল, ফুল ইত্যাদি চাষ করা হয়, ওই ধরনের কৃষিকে বলা হয় উদ্যান কৃষি। আর মিশ্র কৃষি হলো যেখানে এক ধরনের ফসল উৎপাদন করা হয় না, এখানে বহু ধরনের ফসল উৎপাদন করা হয়, পশুপালন করা হয়, বিভিন্ন কৃষি ব্যবস্থা রয়েছে, তো ওইটাই হলো মিশ্র কৃষি। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট শ্রেণী বিভাগটা রয়েছে 2 নম্বর, এটা হলো 2 নম্বর, কৃষি জমির পরিমাণ। কৃষির জমির পরিমাণটা কীরকম, জমির পরিমাণ বেশি না কম, আর জনসংখ্যার পরিমাণ বেশি না কম, এটার উপর বেস করে আবার কিছু পার্ট রয়েছে। এটার উপর বেস করে 2টা পার্টই রয়েছে, একটা হলো নিবিড় আর একটা হলো ব্যাপক। তো প্রথমেই দেখে নিই নিবিড়। নিবিড় কৃষিটা কি? জমির উপর সংখ্যার চাপ বেশি থাকায় খাদ্যের চাহিদা মেটাতে যতটা সম্ভব বেশি শ্রম ও পুঁজি বিনিয়োগ করে কম পরিমাণ জমি থাকে সে থেকে যে পদ্ধতি সবচেয়ে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা হয় তাকে নিবিড় কৃষি বলে। নিবিড় কৃষিটা কি? ধরো জমি যতটুকু আছে, ধরো জমিটা এতটুকু আছে, কিন্তু জমির তুলনায় মানুষ দেখা গেল আর অনেক বেশি আছে, অনেক বেশি, জমির তুলনায় মানুষ অনেক বেশি আছে, তাহলে কি হবে? জমি কম, মানুষ বেশি, তাহলে কি হবে? মানুষের কাজ করার পরিমাণটাও বেশি হবে, মানে যে শ্রমিক বেশি হবে, শ্রমিক বেশি হলে শ্রমিকের কাজটাও বেশি হবে, আর কাজটা বেশি হলে কি, এখানে যন্ত্রপাতির এত প্রয়োজন হবে না, আর তারা খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারবে। ধরো একটা জায়গার মধ্যে 5 জন থাকার দরকার, 5 জন থাকলে একটা কাজটা প্রপারভাবে হয়ে যাবে। এখন দেখা গেল 5 জনের জায়গায় সেম কাজটার জন্যই 10 জন মানুষ আছে, তাহলে কি হবে? শ্রমিক বেশি হলে কাজটা তাড়াতাড়ি হবে আর কাজটা বেশি পরিমাণের হবে। তো এটার ক্ষেত্রে সেম, নিবিড় কৃষি হলো জমির পরিমাণ যতটুকু আছে তার থেকে অনেক বেশি পরিমাণ জনসংখ্যা আছে, তাহলে শ্রমিক বেশি হচ্ছে, তো এখানে শ্রমিকরা বেশি বেশি কাজ করতে পারছে আর বেশি পরিমাণে কাজ করতে পারছে, তো বেশি পরিমাণে যে ফসল উৎপাদন করা হচ্ছে ওইটাকেই বলা হয় নিবিড় কৃষি। নিবিড় কৃষি যেরকম, এরকম নিবিড় কৃষি কোথায় দেখা যায়? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এলাকায় জনবহুল নদী গঠিত সমভূমিতে ধান চাষ কিংবা উত্তর পশ্চিম ইউরোপে গম, শালগম, বার্লি প্রভৃতি ফসল উৎপাদন এবং খাদ্যশস্য উৎপাদন কৃষির মূল বৈশিষ্ট্য। এই জায়গাগুলিতে কিন্তু এরকম নিবিড় কৃষি দেখা যায়। তারপর রয়েছে ব্যাপক কৃষি। ব্যাপক কৃষি হলো নিবিড় কৃষির এক্সাক্ট অপোজিট। যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম অথচ কৃষি যন্ত্রপাতি, জলশক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে একসঙ্গে বিশাল আয়তনে জমি চাষ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। মানে আগে ছিল জমি কম আর মানুষ বেশি, আর এখন হলো ধরো জমি আছে অনেক বেশি আর মানুষ আছে মাত্র কয়েকজন। তো মানুষ কয়েকজন হলে কি, তারা একা হাতে তো মানে এত কম হাতে তো বেশি কাজ করতে পারবে না, তো তখন কিন্তু বেশি বেশি যন্ত্রপাতি, মেশিনের প্রয়োজন হবে, অনেক শক্তি প্রয়োজন হবে, অনেক পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে, বেশি টাকা প্রয়োজন হবে। তো তখন কি করা হবে? এই তো তখন মানে বেশি বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কাজ তাড়াতাড়ি করা যাবে, তো যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু একসাথে অনেক কাজ করা যাবে, একসাথে বিশাল আয়তনের ধরো অনেক জায়গা নিয়ে কাজ করা যাবে, তখন সেটাকে বলা হয় ব্যাপক কৃষি। ব্যাপক কৃষি। ওকে, তো ব্যাপক কৃষি কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যাপক কৃষি পদ্ধতিতে গম চাষ করা হয়। ব্যাপক কৃষি পদ্ধতিতে গম চাষ করা হয়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কি হয়, ওইখানের মধ্যে যে মানুষ কম জমি বেশি, তো তার জন্য এখানে মেশিনপত্র যন্ত্রপাতি বেশি ইউজ করা হয়। যন্ত্রপাতি ইউজ করলে তাড়াতাড়ি হবে কাজ অবভিয়াসলি, তো সেই যন্ত্রপাতির মাধ্যমে কাজটা অনেক বেশি করা যায়, বেশি মানে বেশি এরিয়া নিয়ে আয়তন জমি নিয়ে চাষ করা যায়, তো এরকম চাষ করে মানে গম চাষ করা যায়। তো এটা হলো একটা ব্যাপক কৃষি। তো আশা করি নিবিড় কৃষি আর ব্যাপক কৃষিটা বুঝতে পেরেছো। তারপর রয়েছে 3 নম্বর, এটা হলো 3 নম্বর, আর্দ্রতা তারতম্যের ভিত্তিতে। আর্দ্রতা তারতম্যের ভিত্তিতে আবার 3টা পার্ট রয়েছে। কি কি? আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি আর একটা হলো সেচ কৃষি। তো প্রথম হলো আর্দ্র কৃষি। জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের 150 সেন্টিমিটারের বেশি উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। আর্দ্র কৃষিটা কি? আর্দ্র কৃষি হলো যেখানে জল প্রয়োজন হবে, বৃষ্টির জল প্রয়োজন হবে,
মানে এই ধরনের মানে বৃষ্টি যে অঞ্চলে যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় ওইখানে কিন্তু এক্সট্রা করে জলসেচের তো প্রয়োজন হয় না, কারণ বৃষ্টির জলই হয়ে যায়। তো যে অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হয়, প্রায় 150 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির জল দিয়ে কিন্তু কৃষিকাজ করা যায়। তো বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে যে কৃষিকাজটা গড়ে ওঠা হয় সেটাকে বলা হয় আর্দ্র কৃষি। যেরকম আর্দ্র কৃষি কোথায় দেখা যায়? মধ্য আমেরিকা ও ব্রাজিলে আর্দ্র কৃষি প্রচলন আছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌসুমী বৃষ্টিবহুল অঞ্চলে আর্দ্র কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এই নামগুলি মনে রাখবে যে কোথায় আর্দ্র কৃষি, কোথায় শুষ্ক কৃষি রয়েছে, এগুলি মনে রাখবে। তো আর্দ্র কৃষি বেসিক্যালি হলো যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, মানে 150 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল সংরক্ষিত হয়। বৃষ্টির জলের মাধ্যমে কৃষিকাজ করা যায়, এক্সট্রাভাবে জলের প্রয়োজন হয় না, বৃষ্টিপাতের মাধ্যমেই জল সংরক্ষণ করা যায়, সেই জলের মাধ্যমে কৃষিকাজ করা যায়। তো বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে যেসব কৃষিকাজ গড়ে ওঠে সেটাকেই বলা হয় আর্দ্র কৃষি। কোথায় কোথায় দেখা যায়? এখানে রয়েছে। তারপর রয়েছে শুষ্ক কৃষি। শুষ্ক কৃষিটা কি? যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেন্টিমিটারের নিচে, এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে। শুষ্ক কৃষি হলে মানে যেসব অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়ে থাকে, একদম 50 সেন্টিমিটারের কম হয়ে থাকে, মানে একদম হয় না বলি চলে, খুবই কম হয়, সেখানে জলসেচেরও এত একটা সুবিধা নেই, জল সংরক্ষণ করার এত বেশি একটা সুবিধা নেই। সুবিধা না থাকার কারণে কি হয়? ওখানে একটা খরার মতন হয়ে যায়। তো সেখানে কি হয়? সেখানে এরকম ধরনের ফসল ফলানো হয় যেখানে জলের বেশি প্রয়োজন হয় না, একদম লাগে না এরকম না, মানে জলের পরিমাণটা কম লাগে। সেই ধরনের কৃষিকে বলা হয় শুষ্ক কৃষি। শুষ্ক মানে যে আমরা বলতে পারি আমাদের ভাষায় শুকনা। ওকে, তো এরকম এটাকে বলা হয় শুষ্ক কৃষি। যেরকম শুষ্ক কৃষির কিছু এক্সাম্পল: জোয়ার, বাজরা, ভুট্টা, শালগম প্রভৃতি দানা শস্য, এই কৃষিগুলি কিন্তু প্রধান ফসল, এগুলি কিন্তু শুষ্ক কৃষি। এগুলি ফলানোর জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না। উত্তর পশ্চিম ভারতে যেরকম রাজস্থান, পাঞ্জাব, গুজরাট রাজ্যে এই কৃষি কিন্তু পদ্ধতি প্রচলিত আছে, শুষ্ক কৃষি পদ্ধতিটা প্রচলিত আছে, কারণ ওইখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়, ওইখানে জলের পরিমাণটা কম রয়েছে। তো এই কম জলের মধ্যেই কিন্তু এই ধরনের ফসলটা ফলানো যায়। আর এই ধরনের ফসল কি বলা হয়? এই ধরনের কৃষিকাজকে বলা হয় শুষ্ক কৃষি। তারপর রয়েছে সেচ কৃষি। শস্যের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ কম হলে অথবা বৃষ্টিপাত অনিশ্চিত হলে কেবল জলসেচের উপর নির্ভর করে ফসল ফলানোকে সেচ কৃষি বলা হয়। মানে শস্যের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত, ধরো প্রয়োজনীয় যতটুকু বৃষ্টিপাত প্রয়োজন, এত বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত কম হয়েছে, বা ধরো বৃষ্টিপাত কোন সময় হবে তার ঠিক নেই, এটা অনিশ্চিত, তখন শুধু জলসেচের উপর নির্ভর করেই যে ফসলটা ফলানো হয়, ওই ধরনের ফসলকেই বলা হয় সেচ কৃষি। যেরকম নিম্ন নীলনদ অববাহিকায় ধান, ইক্ষু, ভুট্টা, তুলো প্রভৃতি চাষ করা হয়, আর এগুলি জলসেচের মাধ্যমেই হয়ে থাকে। ভারতের আউশ ও বোরো ধান এবং রবি শস্যের চাষ জলসেচের হয়ে থাকে। ওকে, ভারতে যে আউশ, বোরো ধান, তারপর রবি শস্য যে চাষগুলি, এগুলি কিন্তু জলসেচের মাধ্যমেই হয়ে থাকে। যেরকম রবি শস্য কিন্তু জলসেচের মাধ্যমে হয়ে থাকে, যেটা শীতকালে হয়ে থাকে, ওই সময় তো বৃষ্টির জলও এত বেশি নেই, বা এখানে জলসেচের পরিমাণটা মানে খুবই, মানে এটা বৃষ্টিটা কোন সময় হবে ঠিক নেই, হলেও কম হয়, শুধু জলসেচের উপর ডিপেন্ড করতে লাগে। তো এটা কিন্তু এটা কি সেচ কৃষি, বা এটাকে রবি শস্য কিন্তু বলা হয়। ওকে, তো এটাই গেল এই পার্টটা। তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম আর্দ্রতা তারতম্যের ভিত্তিতে 3টা পার্ট: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, সেচ কৃষি। আর্দ্র কৃষি হলো মানে বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে যে কৃষিটা গড়ে ওঠে সেটা আর্দ্র কৃষি। আর যেখানে বৃষ্টির জলের পরিমাণও কম, সেচের সুবিধা নেই, মানে খুব কম পরিমাণ জল দিয়ে যে ফসলটা গড়ে ওঠে সেটাকে বলা হয় শুষ্ক কৃষি। তারপর সেচ কৃষি, যেখানে বৃষ্টি জলের পরিমাণ এত একটা বেশি নেই বা অনিশ্চিত, শুধু জলসেচের উপর ডিপেন্ড করে যে কৃষিটা গড়ে ওঠে সেটাকে সেচ কৃষি বলা হয়। ওকে, নেক্সট রয়েছে 4 নম্বর, কৃষি জমি ব্যবহারে পৌনঃপুনিকতার ভিত্তিতে। তো কৃষি জমি যে ব্যবহার করা হয় কিসের ভিত্তিতে? পৌনঃপুনিকতার ভিত্তিতে। তো পৌনঃপুনিকতার ভিত্তিতে আবার 5টা ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথমে এক ফসলি কৃষি। এক ফসলি কৃষি কি? যে কৃষি ব্যবস্থায় একটি জমিতে বছরে কেবল একটি মাত্র ফসল উৎপাদন করা হয় তাকে এক ফসলি কৃষি বলে। যাযাবরী কৃষি বা আর্দ্র কৃষিতে এই কৃষি ব্যবস্থা দেখা যায়। এক ফসলি কৃষি কি?
মানে এই ধরনের কৃষি ব্যবস্থার মধ্যে ধরো জমিতে বছরে মাত্র কেবল একটা মাত্রই ফসল ফলানো হলো, একবারই ফসল উৎপাদন করা হলো, একবারই ফসল কাটা হলো, ওই ধরনের ফসলকে বলা হয় এক ফসলি কৃষি। মানে বছরে একবার বেশি হবে না, একবার। এটা কি এক ফসলি কৃষি, যেরকম যাযাবরী কৃষি বা আর্দ্র কৃষিতে এই ধরনের কৃষি ব্যবস্থা দেখা যায়। তারপর হচ্ছে দো ফসলি কৃষি। দো ফসলি কৃষি কি, এটা নাম দেখেই বোঝা যাচ্ছে মানে বছরে দুবার হবে। বছরে একবার হলে এক ফসলি কৃষি, বছরে দুবার হলে দো ফসলি কৃষি। এক্সাম্পল হলো আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার খরিফ মরশুমে ধান ও পাট দো ফসলি কৃষি ব্যবস্থার মাধ্যমে চাষ করা হয়। যা আসামে, পশ্চিমবঙ্গে, বিহার, উড়িষ্যা এগুলির মধ্যে কিন্তু দো ফসলি কৃষি চাষ করা হয়। যেরকম ধরো ধান, পাট দো ফসলি কৃষি ব্যবস্থার মাধ্যমে চাষ করা হয়। ধরো বছরে দুবারে, বছরে একবার ধান হলো আর একবার পাট হলো, তো দুটা হলো, তো এটাকে দু ফসলি কৃষি বলা হয়। আর এটা খরিফ মরশুমে হয়। কি মরশুমে? খরিফ মরশুমে বা সিজনে হয়। খরিফ মরশুম কি সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তো এখন এতটুকু মাথায় রাখো, বছরে একবার যে ফসলটা হয় সেটা এক ফসলি কৃষি, আর বছরে দুইবার যে কৃষি ব্যবস্থা, দুইবার ফসল হয় যে কৃষি ব্যবস্থা, সেটা হলো দু ফসলি কৃষি। তারপর রয়েছে বহু ফসলি কৃষি। বহু ফসলি কৃষি হলো মানে একবার হলে এক ফসলি, দুবার হলে দু ফসলি, আর যখন দুবার থেকে বেশি হবে, তিনবার, চারবার, পাঁচবার, যতবারই হোক বেশি হবে, দুবার থেকে বেশি হবে, তখন হয়ে যাবে বহু ফসলি কৃষি। যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরে দুটির বেশি ফসল উৎপাদন করা হয় তাকে বহু ফসলি কৃষি বলে। মৌসুমী জলবায়ু অন্তর্গত দেশসমূহে এই পদ্ধতি কৃষিকাজ করা হয়। মানে মৌসুমী জলবায়ু অন্তর্গত যে দেশসমূহে এই পদ্ধতি কৃষিকাজ হয়ে থাকে। তো মৌসুমী জলবায়ু যেরকম ভারতবর্ষে রয়েছে, তো ভারতবর্ষ কিন্তু বহু ফসলি কৃষি হয়ে থাকে। তারপর রয়েছে ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি। বহু ফসলি কৃষি ব্যবস্থায় প্রগার পদ্ধতিতে জমিতে একই সঙ্গে সারিবদ্ধভাবে বিভিন্ন ফসলের চাষ করা হয়। এক ফসল এক সময়ে পাকে, তাই সারা বছর ধরে ফসল ফলানো হয়, ফসল তোলা জানতে হয়। এই ধরনের কৃষিকাজকে ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি বলে। মানে আন্তঃকৃষি বা ইন্টারক্রপিংটা কি, মানে এখানে কিন্তু অনেক ধরনের ফসল হয় যে একটা জমিতে। ধরো এটা একটা জমি রয়েছে, এই জমিতে কি হয়, ধরো এখানে কিছু ধনেপাতা লাগালো, এখানে কিছু মরিচ লাগালো, ওকে, এখানে কিছু ফুলকপি লাগালো, এখানে কিছু বাঁধাকপি লাগালো, তো এরকম সারি সারি মানে লাইনে লাইনে করে বিভিন্ন ধরনের ফসল ফলানো হলো, বিভিন্ন ধরনের। যেটা যে সময় সিজন হবে ওইটা ওই সময় পাকবে, ওই সময়টাকে ওই যে ফসলটাকে উৎপাদন করা হবে, ওইটাকে কেটে ফেলা হবে। তো ওই ধরনের কৃষিকেই বলা হয় ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি। যেরকম ইয়াংসিকিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে এই ধরনের কৃষিকাজ দেখা যায়। ওকে, তো এটা গেল ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি। নেক্সট হলো শস্যাবর্তন। যে কৃষি পদ্ধতিতে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করা হয়, জমির উর্বরতা বজায় রাখা হয়, তাকে শস্যাবর্তন বলে। শস্যাবর্তন হলো মানে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে ধরো একটা সেম জমিতে, ধরো একটা জমি রয়েছে, এই জমিতে একটা বছর এখানে ধান চাষ করা হলো, পরের বছর ধান চাষ না করে অন্য আরেকটা চাষ করা হলো, তাতে জমির উর্বরতাটা কিন্তু বজায় থাকে। তো ওই ধরনের ফসলকে বলা হয় কি, শস্যাবর্তন। যেরকম প্রথম বছর যদি কোনো জমিতে ধান চাষ করা হয়, তবে তারপরের বছর সেখানে ধান চাষ না করে ডাল চাষ করা হলো, আবার তার পরবর্তী বছর আবার ধান চাষ করা হলো। আবার এইভাবে শস্যবর্তন কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। যে প্রথমে ধরো এক বছর ধান করা হলো, তারপরে বছর আবার এখানে ধরো ডাল করা হলো, তারপরে বছর ধরো আবার ধান চাষ করা হলো, মানে এটা চেঞ্জ করে করে করা হলো, ফসলটা করা হলো। ওই ধরনের পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কি দেখলাম, কৃষি জমি ব্যবহারে পৌনঃপুনিকতার ভিত্তিতে পাঁচটা বাকি এক ফসলি, বছরে একবার হলে এক ফসলি, বছরে দুইবার হলে দু ফসলি, দুবারে বেশি হলে বহু ফসলি। আর যখন সারি সারিবদ্ধভাবে বিভিন্ন ফসল চাষ করা হয় তখন ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি। আর যখন মানে চেঞ্জ করে করে করা হয়, এক বছর ধান, তারপরে ডাল, তারপর আবার ধান করা হলো, তারপর বছর আবার ডাল করা হলো, এরকম চেঞ্জ করে করে পর্যায়ক্রমে চাষ করা হয়, ওইটা হলো শস্যাবর্তন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর কোনো ডাউট থাকলেও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, যেটাই প্রয়োজন আর যেভাবেই প্রয়োজন, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এনিওয়ে, আগে ক্লাসটা সেরে নিই। তারপর রয়েছে 5 নম্বরে ঋতুর তারতম্যের ভিত্তিতে। ঋতুর তারতম্যের ভিত্তিতে রয়েছে খরিফ কৃষি আর রবি কৃষি। খরিফ কৃষিটা কি? মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষি প্রণালী গড়ে ওঠে তাকে খরিফ কৃষি বা বর্ষাকালীন চাষ বলা হয়। খরিফ কৃষিটা কি? এটা বর্ষাকালে হয়ে থাকে। তো এটা কোন কোন মানে মৌসুমে হয়ে থাকে? এটা বর্ষাকালে হয়ে থাকে। ওকে, তো একটু আগে বলেছিলাম যে একটু পরেই বলবো, এটার কথাই আমি বলেছিলাম। তো এই খরিফ কৃষিটা কি? এটা বর্ষাকালে হয়ে থাকে, মানে যে সময় বৃষ্টি হয়। তো বৃষ্টির উপর ডিপেন্ড করে, যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, মানে মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, তো ওই
বৃষ্টিপাত যেখানে বেশি হয় ওই সব অঞ্চলে যে কৃষিটা গড়ে ওঠে, কারণ বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে যে কৃষিটা গড়ে ওঠে, যে শস্য উৎপাদন করা হয় তাকে বলা হয় কিন্তু খরিফ কৃষি। তো এরকম খরিফ কৃষির কিছু উদাহরণ হলো বা খরিফ শস্যও বলা হয় কি আমন ধান, পাট, আখ, তুলো প্রভৃতি হলো খরিফ কৃষির মাধ্যমে উৎপাদিত কিছু দ্রব্য। তারপর হচ্ছে রবি শস্য। রবি শস্য যেটা শীতকালে হয়ে থাকে, আর এখানে বৃষ্টির পরিমাণ খুবই কম। তো মৌসুমী জলবায়ু অন্তর্গত অঞ্চলে বৃষ্টিহীন, শুষ্ক ও শীতল জলবায়ুতে জলসেচের সাহায্যে যে কৃষি প্রণালী গড়ে ওঠে তাকে রবি কৃষি বা শীতকালীন চাষ বলা হয়। মানে শীতকালে যে চাষ করা হয়, তো শীতকালে তো বৃষ্টি হয় না, আর হলেও খুবই কম হয়। তো এখন শুষ্ক জায়গাতে, শুষ্ক অঞ্চলে, শীত জলবায়ু অঞ্চলে জলসেচের মাধ্যমে যে কৃষিকাজ গড়ে ওঠে, যে কৃষি পদ্ধতি গড়ে ওঠে সেটাকে বলা হয় রবি কৃষি বা রবি শস্য। তো রবি শস্যের কিছু এক্সাম্পল হলো গম, বোরো ধান, ছোলা, আলু প্রভৃতি হলো কি রবি শস্যের উদাহরণ। তো এগুলি গেল খরিফ কৃষি আর রবি কৃষি। তারপর রয়েছে লাস্ট ওয়ান, 6 নম্বর, আঞ্চলিক কৃষির বিশেষীকরণ তারতম্যের ভিত্তিতে। একটা মৌসুমী কৃষি আর একটা ভূমধ্যসাগরীয় কৃষি। মৌসুমী কৃষিটা কি? মৌসুমী জলবায়ু প্রভাবিত দেশগুলিতে যে জীবিকা সত্তা ভিত্তিক শ্রমপ্রগার জলবায়ু নির্ভর কৃষি ব্যবস্থা দীর্ঘকাল ধরে প্রচলিত আছে তাকে মৌসুমী কৃষি বলে। মানে মৌসুমী জলবায়ু প্রভাবিত যে দেশগুলি রয়েছে, যেসব দেশে মৌসুমী জলবায়ু প্রভাবটা দেখা যায়, ওই সব অঞ্চলে দেখা গেল যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষিকে আগেই বলেছি, শ্রমপ্রগার জলবায়ু এগুলির উপর ডিপেন্ড করে যে কৃষি ব্যবস্থাটা অনেক দিন ধরে প্রচলিত আছে, মানে সেমভাবে কৃষিকাজটা হয়ে আসছে, সেই ধরনের কৃষিকেই কিন্তু মৌসুমী কৃষি বলা হয়। যেরকম সমগ্র পৃথিবীর প্রায় 2/3 লোক এই জাতীয় কৃষির উপর নির্ভরশীল। ভারত, বাংলাদেশ, মায়ানমার ইত্যাদি দেশে এই মৌসুমী কৃষি কিন্তু পদ্ধতিটা প্রচলিত আছে। তারপর ভূমধ্যসাগরীয় কৃষিটা কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেশগুলিতে যে বৈচিত্র্যময় কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ভূমধ্যসাগরীয় কৃষি বলা হয়। যেরকম পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলিতে, মধ্য চীন, উত্তর পশ্চিম ও দক্ষিণ আফ্রিকায় এই পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আর এক্সাম্পলগুলি কিন্তু মাস্ট, এগুলি তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো এগুলি গেল কি? এগুলি গেল শ্রেণী বিভাগ। ওকে, তো আমরা আজকে কি দেখলাম? এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ। কৃষিকাজ কি এবং তার কি কি শ্রেণী বিভাগ রয়েছে সেটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা কোশ্চেন আনসার ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা একটা রিকেপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো প্রথমেই দেখলাম কৃষিকাজ বা এগ্রিকালচার কি, তারপর তার কিছু শ্রেণী বিভাগ বা টাইপস রয়েছে। তো কি কি রয়েছে? 1 নম্বর, শস্য উৎপাদনের পরিমাণ ও বাজার ভিত্তিতে। 2 নম্বর, কৃষি জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য ভিত্তিতে। 3 নম্বর, আর্দ্রতা তারতম্য ভিত্তিতে। 4 নম্বর, কৃষি জমি ব্যবহারে পৌনঃপুনিকতার ভিত্তিতে। 5 নম্বর, ঋতু তারতম্য ভিত্তিতে। আর 6 নম্বর, আঞ্চলিক বিশেষীকরণের তারতম্যের ভিত্তিতে। তো এই 6টার মধ্যে যা যা রয়েছে সেগুলো আমরা ডিটেলসে দেখে নিলাম। যেরকম আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, তার মধ্যে আবার স্থানান্তর স্থায়ী কৃষি আসবে। তাছাড়া বাণিজ্যিক, বাগিচা, উদ্যান ও মিশ্র কৃষি। তারপর 2 নম্বরে রয়েছে কি? 2 নম্বরে কৃষি জমির পরিমাণ ও জনসংখ্যা তারতম্যের ভিত্তিতে আবার 2 ভাগে, একটা নিবিড় কৃষি আর একটা হলো ব্যাপক কৃষি। তারপর আর্দ্রতা তারতম্যের ভিত্তিতে আবার 3 প্রকার, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি আর সেচ কৃষি। তারপর রয়েছে কৃষি জমি ব্যবহারের পৌনঃপুনিকতার ভিত্তিতে আবার 5 প্রকার, কি কি? এক ফসলি কৃষি, দো ফসলি কৃষি, বহু ফসলি কৃষি, তারপর রয়েছে ইন্টারক্রপিং বা আন্তঃকৃষি, নেক্সট রয়েছে শস্যাবর্তন, নেক্সট রয়েছে ঋতু তারতম্যের ভিত্তিতে আবার 2 রকম, কি কি? খরিফ কৃষি আর রবি কৃষি। আর লাস্ট ওয়ান রয়েছে কি? আঞ্চলিক বিশেষীকরণের তারতম্যের ভিত্তিতে মৌসুমী কৃষি আর ভূমধ্যসাগরীয় কৃষি। তো আমরা কৃষিকাজ ও তার যে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ রয়েছে সেটা দেখে নিলাম। এখন আমরা কোশ্চেন আনসারটা প্র্যাকটিস করে নিই। সো ফার্স্ট ওয়ান, কৃষি কোন পর্যায়ে কর্মকাণ্ড? কৃষিকাজটা হলো প্রাথমিক পর্যায়ে কর্মকাণ্ড। কৃষির প্রাকৃতিক নিয়ামক হলো ভূপ্রকৃতি, মূলধন। কৃষিকাজে মূলধন কেন প্রয়োজন? যন্ত্রপাতি ক্রয়ে, জলসেচ, বীজ ক্রয়ে। মানে কৃষিকাজের মধ্যে মূলধন, টাকার কেন প্রয়োজন হবে? অবভিয়াসলি কৃষিকাজ করতে গেলে যন্ত্রপাতি প্রয়োজন আছে, তো সেগুলি কেনার জন্য কেউ তো আর এমনিতে দিয়ে দেবে না, টাকা প্রয়োজন হবে। তারপর জল সংরক্ষণ করা হবে, তার জন্য তো টাকা লাগবে। জল সংরক্ষণ করা হবে, বা ধরো এখন একটা মোটর বসানো হলো, তো টাকা তো লাগবে। তারপর বীজ কিনতে লাগবে, বীজ বপন করতে লাগবে, তার জন্য বীজ কিনতে লাগবে, কিনতে গেলে টাকা প্রয়োজন হবে। তো এইসব কারণে মূলধনের প্রয়োজন। তারপর রয়েছে কি? চীনের কোন প্রদেশকে ধানের আধার বা রাইস বোল বলা হয়? হুনান। চীনের হুনান প্রদেশকে ধানের আধার বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। ভারত ধান উৎপাদনে বিশ্বে কততম স্থানে অধিকার করেছে? দ্বিতীয়। ভারত ধান উৎপাদনে বিশ্বের 2য় স্থানে অধিকার করেছে। কোন জলবায়ু অঞ্চলে অধিক ধান উৎপাদিত হয়? মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিক ধান উৎপাদিত হয়। 4 রপ্তানিকারক দেশ কোনটি? 4 রপ্তানিকারক দেশ হলো ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম। এগুলি হলো 4 রপ্তানিকারক দেশ, মনে রাখবে, রপ্তানিকারক।
পৃথিবীর শীত প্রধান এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রধান ফসল গ্রামীণ গোত্রভুক্ত এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ। এটি একবর্ষজীবী উদ্ভিদ যা প্রক্রিয়াজাত করে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়। ফসলটির নাম গম। এটা শীত প্রধান দেশে হয়ে থাকে, নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়ে থাকে, যে গ্রাম্য অঞ্চলে হয়ে থাকে একটি ঘাস জাতীয় উদ্ভিদ, আর এটি বছরে একবার হয়ে থাকে, মানে একবর্ষজীবী উদ্ভিদ। তো এটা হলো কি? গম। কোন মহাদেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। গম থেকে প্রস্তুত করা হয় রুটি, ময়দা, সুজি, এগুলি গম থেকে প্রস্তুত করা হয়। গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোনটি? চীন। চীন হলো গম উৎপাদনে বিশ্বে প্রথম, আর ভারতবর্ষ হলে দ্বিতীয়। চা উৎপাদনে বিশ্বে কোন স্থান দেশ প্রথম? চীন। চীন কিন্তু এই যে গম উৎপাদনেও প্রথম আর চা উৎপাদনেও প্রথম, আর ভারতবর্ষ হলে কি গম উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনেও কিন্তু দ্বিতীয়। চা রপ্তানিতে বিশ্বের কোন দেশ প্রথম? ভারত। চা রপ্তানিতে বিশ্বে প্রথম হলো ভারত। যদি বলা হয় চা উৎপাদনের জন্য প্রথম হলো চীন, দ্বিতীয় হলো ভারত, আর চা রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু ভারত হলো প্রথম। চা চাষের প্রাকৃতিক নিয়মক হলো বৃষ্টিপাত, তাপমাত্রা। বৃষ্টিপাত প্রয়োজন হবে, তাপমাত্রারও প্রয়োজন হয়। ভারতে মোট সেচ প্লাবিত এলাকায় কত শতাংশ জমিতে কূপ বা নলকূপের সাহায্যে জল চাষ করা হয়? 38%। কত শতাংশ জমিতে জলাশয় দ্বারা জল চাষ করা হয়? 18%। হীরাকুদ প্রকল্প অবস্থিত উড়িষ্যা। ভারত কফি উৎপাদনে পৃথিবীতে সপ্তম। এটা সপ্তম হবে না, এটা ষষ্ঠ হবে, ষষ্ঠ। সিক্স পজিশনে আছে। ভারত কফি উৎপাদনে পৃথিবীতে 6 পজিশনে আছে। ইউরিয়া, সুপার ফসফেট এগুলি রাসায়নিক সার। গোবিন্দ ও আদিত্য হলো এই দুইটি উচ্চ ফলনশীল ধান। এগুলি কি? এগুলি হলো উচ্চ ফলনশীল ধান, যে অনেক সময় আমরা বলে থাকি গোবিন্দভোগ চাল, আদিত্য চাল, এগুলি কি? এগুলি কিন্তু ধান থেকে এসেছে। রবি শস্যের একটা এক্সাম্পল হলো গম। রবি শস্য অনেক এক্সাম্পল রয়েছে, তার মধ্যে একটা হলো গম। নেক্সট রয়েছে হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম? তামিলনাড়ু। হেক্টর প্রতি চা উৎপাদনে তামিলনাড়ু রাজ্য ভারতে প্রথম। পাট উৎপাদনে ভারতের প্রথম স্থান রাজ্য হলো পশ্চিমবঙ্গ। যে পাট উৎপাদন করা হয় ভারতের কোন রাজ্যে প্রথম রয়েছে? পশ্চিমবঙ্গ। কর্ণাটক ছাড়াও কফি উৎপন্ন করা হয়, যে কর্ণাটকে তো কফি উৎপন্ন করা হয়, কর্ণাটক ছাড়াও আর কোথায় কফি উৎপন্ন করা হয়? উড়িষ্যায়। কার্পাস চাষে কতদিন তুহিন মুক্ত রাখা প্রয়োজন? 100 দিন। সেন্ট্রাল এরোজন রিসার্চ ইনস্টিটিউশন কোন শস্য উৎপাদনের বৃদ্ধির জন্য গঠিত? মিলেট। কেরালার কাষ্টাগার গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে বাগিচা ফসল গবেষণার জন্য। নেক্সট রয়েছে পুষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিল্লিতে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটকে। পুষা ইনস্টিটিউটে কোন শস্য গবেষণা কেন্দ্র? গম। দি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপন করা হয়েছে 1971 খ্রিস্টাব্দে। ভারতের সবুজ বিপ্লব ঘটে 6-এর দশকে। পৃথিবীর কফির পাত্র কোন দেশকে বলা হয়? ব্রাজিলকে কফির পাত্র বলা হয়। পৃথিবীর চিনির পাত্র হিসাবে পরিচিত কিউবা। পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত আমেরিকার পম্পাস অঞ্চল, যে রুটি ঝুড়ি নামে পরিচিত। সমাজতান্ত্রিক কৃষি ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় চীন। নেক্সট রয়েছে যে কোনটি কৃষিকাজে অন্তর্ভুক্ত নয়? খাদ্য প্রক্রিয়াকরণ এটা কৃষিকাজে কোনো অন্তর্ভুক্ত নয়। জনসংখ্যা দ্বারা জমি তারতম্যের উপর ভিত্তি করে কোন কৃষি প্রণালীটি বিস্তার লাভ করে? প্রগার কৃষি। উৎকৃষ্ট মানের আঙ্গুর কোন জলবায়ুতে চাষ করা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে চাষ করা হয়। স্বাদে ও গন্ধে সর্বোৎকৃষ্ট কফি হলো আরবীয় কফি। ভারতের দুগ্ধ মানব বলা হয় ভার্গিস কুরিয়েন। বাজার ও বাগান ভিত্তিক কৃষির উপযোগিতা হলো কৃষিজ উৎপাদনে বৈচিত্র্যায়ন। নিবিড় কৃষির প্রধান ফসল হলো ধান। নিবিড় কৃষির প্রধান ফসল কি? ধান। মৌসুমী জলবায়ু অঞ্চলের কৃষি যে ধরনের কৃষি অন্তর্গত তা হলো আর্দ্র কৃষি। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে যে শস্য চাষ করা হয় তা হলো রবি শস্য। মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টি বেশি হবে, আর বৃষ্টি বেশি হলে বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে যে কৃষি গড়ে ওঠে সেটা আর্দ্র কৃষি, বা সেটা খরিফ মৌসুমেও কিন্তু হয়ে থাকে। আর মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে যে শস্য চাষ হয় সেটা হলো রবি শস্য। পৃথিবীতে ধান চাষের সর্বাধিক উল্লেখযোগ্য অঞ্চল হল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। পূর্ব ভারতে ধান চাষ কি জাতীয় কৃষির উদাহরণ? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতে আউশ ধানের বীজ বপনের সময় হলো এপ্রিল মেতে আউশ ধানের বীজ বপন করা হয়। ধানে তুষ ব্যবহার করা হয় পশু খাদ্যরূপে। আমন ধান হলো এক প্রকার শীতকালীন ফসল। নিম্নলিখিত কোনটি উত্তরপ্রদেশের প্রধান গম উৎপাদক জেলা? সাহারানপুর। পৃথিবীতে গম চাষের সর্বপ্রথম সূত্রপাত ঘটে এশিয়া মহাদেশে। কোন দেশের কফি বাগান ফাজেন্ডা নামে পরিচিত? ব্রাজিলের। শস্যাবর্তন পদ্ধতির সর্বাধিক সুবিধা হলো মৃত্তিকার উর্বরতা বজায় রাখা। নেক্সট রয়েছে যে কোন ফলটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ফসল নয়? আম। শস্যাবর্তন পদ্ধতিতে আমন ধান চাষ করার পর কিসে চাষ করা হয়? পাট।
ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক হয়? পাঞ্জাব। দক্ষিণ ভারতে উর্বর জমিতে বর্তমানে কোন ফলের চাষ বৃদ্ধি পেয়েছে? আঙ্গুর। কর্ণাটকের কোন জেলায় সর্বাধিক কফি উৎপাদিত হয়? কোডাগু। চা চাষ হলো এক ধরনের বাগিচা কৃষি। এটি হলো এক ধরনের বাগিচা কৃষি। তো কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া? রাগি। রাগি অপর নাম কি? মারুয়া। তিনটি মাত্র শস্য যে জমিতে চাষ করা হয় তার আদর্শ শস্য সমন্বয়ের মান হলো 33.3%। যে অঞ্চলে কর্ষিত জমির পরিমাণ বৃদ্ধি পায় সেই অঞ্চলে তত বেশি শস্য বিশেষীকরণ। যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাতকে শতকরা হিসাবে প্রকাশ করাকে শস্য প্রগার বলা হয়, শস্য প্রগারতা। একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে বলা হয় শস্যাবর্তন। প্রতিকূল পরিবেশ ভ্রাম্যমাণ উপজাতি গোষ্ঠী অনুসরণ করে স্থানান্তর কৃষি। জলের স্বাভাবিক যোগানের উপর নির্ভর করে গড়ে উঠেছে আর্দ্র কৃষি। জল সেচের সুবিধাযুক্ত অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত স্থানে গড়ে ওঠে সেচ কৃষি। রেশম বা গুটি পোকা প্রতিপালনকে বলা হয় সেরিকালচার। প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণ কোন প্রকার অর্থনৈতিক কাজের অন্তর্গত? প্রাইমারি। উৎপাদিত ফসলের সম্পূর্ণটাই যখন কৃষকের নিজের এবং পারিবারিক ভোগের জন্য ব্যবহৃত হয় তখন সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি প্রধান ফসল হলো ধান। মিশ্র কৃষি ব্যবস্থা একই জমিতে শস্য চাষের সঙ্গে পশুপালনও করা হয়। বাদামি বিপ্লব কোন দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত? কফির সাথে জড়িত। ভারতের শ্রেষ্ঠ কফি উৎপাদক রাজ্য হলো কর্ণাটক। কোকোনাট ট্রায়াঙ্গেল দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কায়। কোকোনাট ট্রায়াঙ্গেল কোথায় দেখতে পাওয়া যায়? শ্রীলঙ্কায়। ভারতে সব থেকে বেশি শস্য প্রগাঢ়তা লক্ষ্য করা যায় পাঞ্জাবে। ভারতে সবচেয়ে বেশি প্রগাঢ়তা লক্ষ্য করা যায় পাঞ্জাবে। গমের উচ্চ ফলনশীল বীজের নাম হলো সোনারা 64। ভেরি ইম্পর্টেন্ট। গমের উচ্চ ফলনশীল বীজের নাম হলো সোনারা 64। উচ্চ ফলনশীল একটি গম বীজ হলো কল্যাণ সোনা। উচ্চ ফলনশীল একটি ধান বীজ হলো IR8। আর্দ্র কৃষি প্রচলিত হয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চলে। আর্দ্র কৃষিতে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ করা হয় ভুট্টা। একটি মূল জাতীয় ফসল হলো গাজর। একটি মূল জাতীয় ফসল কি? গাজর। জীবিকা সত্তাভিত্তিক কৃষি প্রধান ফসল হলো ধান। দক্ষিণ এশিয়ায় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধান খাদ্যশস্য হলো ধান। ভারতে প্রধান মিলেট জাতীয় শস্য হলো জোয়ার। একটি অর্থকরী ফসল হলো তুলো। নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতযুক্ত স্থানের কৃষি প্রণালীটি হলো আর্দ্র কৃষি। শুষ্ক কৃষির একটি ফসল হলো ভুট্টা। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সংশ্লিষ্ট? শ্বেত বিপ্লব। ভারতে আমন ধানের বীজ বপনের সময় হলো জুন জুলাই। ভারতে গম মূলত শীতকালীন। ছোলা উৎপাদনে ভারতের মধ্যে অগ্রণী রাজ্য হলো মধ্যপ্রদেশ। ভারতে প্রধান মিলেট শস্যটি হলো জোয়ার। সোনালী পানীয়কে বলা হয় চাকে। ভারতে প্রধান তৈলবীজ হলো চীনাবাদাম। উদ্যান কৃষিতে ফল চাষকে বলা হয় যে পোমাম কালচার। শখের কৃষি কোন প্রকার কৃষির সঙ্গে যুক্ত হতে পারে? উদ্যান কৃষি। শখের কৃষি। বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভরশীল কৃষি প্রণালী হলো শুষ্ক কৃষি। নিচের কোন প্রণালীগুলির মধ্যে যে প্রণালী মিল নেই তা হলো উদ্যান কৃষি। স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে পরিচিত জুম নামে। ভারতে নতুন জাতীয় কৃষি নীতিকে বলা হয় রামধনু বিপ্লব। ভারতে হেক্টর প্রতি সর্বাধিক গম উৎপাদন করা হয় কোন রাজ্যে? হরিয়ানায়। গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হলো দ্বিতীয়। ভারতে ধান উৎপাদনে প্রধান স্থান অধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের শীর্ষস্থানটি রাজ্যটি হলো পাঞ্জাব। ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানের যে দেশটি সেটি হলো চীন। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। তো প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিলাম, তারপর আমরা কোশ্চেন আনসারগুলিও দেখে নিলাম। আশা করি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিও। আর হেল্পফুল মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোনো কমপ্লেন থাকলে, কোনো কিছু সাজেশন থাকলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। ওকে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের ক্লাসেসের প্রয়োজন হয় কিংবা মক টেস্টের প্রয়োজন হয়, যেটাই তোমাদের প্রয়োজন হয় সেটার জন্য তোমরা আমাদের সাথে
যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসে জেনে নিতে পারো। আর দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে তোমরা অনলাইন কোর্সেসগুলো পেয়ে যাবে, প্রি মক টেস্টও পেয়ে যাবে। সেটার জন্যও কিন্তু তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা সাকসেস মাস্টার অ্যাপটা প্লে স্টোর থেকে ডিরেক্টলি তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।